আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে, যেটাকে জুলাই আগস্ট আন্দোলন বলা হয়। অনেকে বিপ্লব বলেন, অনেকে গণঅভ্যুত্থান বলেন। প্রকৃতপক্ষে গণঅভ্যুত্থানই বলা হবে, এটাকে বিপ্লব বলা ঠিক হবে না। তো এই গণঅভ্যুত্থানের যারা বিশাল বিশাল নেতা, অর্থাৎ গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সামনের সারিতে থাকা নেতাদের মুখে আগস্টের পরপরই যখন আমরা দেখলাম যে তাদের নিজেদের মধ্যে একটু বিভাজন হইতেছে, দূরত্ব সৃষ্টি হইতেছে, নিজেদের মধ্যে একটু মতপার্থক্য দেখা যাইতেছে, মানে দূরত্ব সৃষ্টি হইতেছে, তখনই তারা এই কথাগুলো কিন্তু বলছে। যে কথাগুলো শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আওয়ামী লীগ যদি ফিরে আসে কাউকে ছাড় দেবে না, আওয়ামী লীগ ফিরে আসলে কেউ ছাড় পাবে না, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দূরত্ব চলবে না, মতপার্থক্য থাকতে পারে কিন্তু দূরত্ব চলবে না, সবাইকে একসাথে থাকতে হবে। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই মিলে রাজপথে আন্দোলন করা হয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত হয়েছে সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, এই আওয়ামী লীগ যদি কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে কাউকে কিন্তু ছাড় দেবে না। তারপরে ২০২৫ সালের প্রথম দিকে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এই কথাটাই নতুনভাবে নতুন রূপে আসলো যে যারা প্রোফাইল লাল করছিলেন তাদের কিন্তু লাল করে দিবে, মানে এই রকম কথাবার্তা সামনে আসলো। মানে আওয়ামী লীগের ভয় যে আওয়ামী লীগ ফিরে আসলে কাউকে ছাড় দেবে না, আওয়ামী লীগ ফিরে আসলে কেউ রক্ষা পাবে না। আমরা বলতে শুরু করলাম যে গণ অভ্যুত্থান হয়েছে জনগণের চাহিদা অনুযায়ী, গণ অভ্যুত্থান হয়েছে জনগণ রাজপথে নেমে গণ অভ্যুত্থান করছে, এই কথাগুলো তারা বলে। তাহলে ভয় কিসের? কারণ দেশের ভালোর জন্যই যদি এই কাজটা হয়ে থাকে, দেশের ভালোর জন্যই যদি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগকে তো ভয় পাওয়ার তো কিছু নাই। ভয় মানুষ কখন পায়? হয়তোবা যখন দেখা যেতেছে যে আমাদের বিরোধী কোনো শক্তি রাষ্ট্র ক্ষমতায় আছে তখন ভয় পায়, আবার দেখা যাইতেছে যে কোনো অন্যায় কাজ করা হয়েছে তখন ভয় পায়। বর্তমান সময়টা একটু দেখেন, বর্তমান সময় হলো যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বা গণ অভ্যুত্থানের সময় যারা একত্রিত হয়ে রাজপথে আমরা কাজ করছি তাদেরই সরকার বর্তমানে আছে। তাহলে এই সরকারের আমলে ভয় পাওয়ার তো কোনো মানে আমি দেখি না যে আওয়ামী লীগ আসলে কাউকে ছাড় দেবে না। যাই হোক, তারপরেও মাননীয় সেনাপ্রধান বললেন যে যারা সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের কথাই মন খারাপ করার কিছু নাই, তারা মানে বয়সে কম, তারা বোঝে না, যখন তাদের বয়স হবে, ব্রেন হবে, তখন তারা বুঝতে পারবে, লজ্জিত হবে। তখন থেকে প্রকৃতপক্ষে আমি এদেরকে নাবালক হিসেবে ধরে নিছি। যাদের বয়স কম তাদের তো নাবালকই বলা যায়, নাবালক হিসেবে ধরে নিছি। কিন্তু আজকে আমার সামনে যে নিউজটা আসলো সেই নিউজটা কোনো নাবালক ব্যক্তির নিউজ না, সেই নিউজটা হলো একজন সাবালক ব্যক্তির। তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, নাম হচ্ছে জনাব রাশেদ খান। তিনি বলছেন যে আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না। সেই জন্য আমি কথাগুলো বলতে, কোনো নাবালক ব্যক্তি যদি বলতেন তাহলে আমি এই কথাগুলো বা এই সংবাদটা আপনাদেরকে জানানোর জন্য ক্যামেরার সামনে আসতাম না। যেহেতু সাবালক ব্যক্তি বলছেন সেহেতু আমি এই সংবাদটা আপনাদেরকে জানানো উচিত বলে মনে করছি। রাশেদ খান বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল করতে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো কাজ করছে। এভাবে দেশকে অস্থিতিশীল করার নানান ধরনের চক্রান্ত সৃষ্টি করে। তিনি বলেন, আমরা রাজনীতি করি, যে কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা তথ্যপত্র পাই। জনাব রাশেদ সাহেব বলতেছেন যে তারা যেহেতু রাজনীতিবিদ, রাজনীতি করেন দেশের বিভিন্ন জায়গায় এবং দেশের বাইরে অথবা দেশের রাষ্ট্রের যে বিভিন্ন সংস্থা আছে সেখান থেকে তারা বিভিন্ন ধরনের তথ্যপত্র পান এবং সেই তথ্য অনুযায়ী বলতেছে যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ কাজ করতেছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনরা কাজ করতেছে। তার কথাটা যদি আমরা সত্যি হিসেবে ধরে নিই তাহলে তো আওয়ামী লীগ সাকসেস, আওয়ামী লীগ সফলতা পাইল। কারণ আমরা দেখতেছি যে বর্তমানে একাধিক বিশ্ববিদ্যালয় অস্থির পরিবেশ দৃশ্যমান, সরকারের মধ্যেও অস্থিরতা চলতেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা চলতেছে। তাহলে রাশেদ খানের কথা যদি সত্য হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ অনেকাংশে সাকসেস হয়েছে। তারপরে তিনি বলেন, এই কথাগুলো তিনি একটা টকশোতে বলছেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জাপা যদি ফিরে আসে তাহলে আপনি মঞ্জুর আল মতিন, উপস্থাপক, মানে উপস্থাপকের নাম হয়েছে মঞ্জুর আল মতিন, রাশেদ খান উপস্থাপককে বলতেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ফিরে আসে তাহলে আপনি উপস্থাপক, আপনার অবস্থান কি হবে?
জুলাই আন্দোলনে আপনি যে ভূমিকা রেখেছেন আপনার কি হবে, আমরা যে আন্দোলন করেছি আমাদের কি হবে। মানে জনাব রাশেদ সাহেব তিনি প্রশ্ন ছুড়ে দিতেছেন উপস্থাপকের দিকে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ফিরে আসে তার মানে কি জাতীয় পার্টি এখন রাজপথে নাই। আমরা যদি দেখতেছি যে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য যেভাবে উঠে পড়ে লাগছে, সেই হিসাবে এখন পর্যন্ত জাতীয় পার্টির নিবন্ধিত রাজনৈতিক দল এবং তারা তো বিভিন্ন টকশোতে কথা বলতেছেন, তারা রাজপথে মাঝে মাঝে মিছিল করে রংপুরে দেখি। তাহলে জাতীয় পার্টি ফিরে আসার প্রশ্ন আসলো কেমনে, এই বিষয়টা আমি বুঝলাম না। তারপরে তিনি যে উপস্থাপক এবং নিজেদের প্রশ্ন নিজেরাই করতেছেন, এটা প্রশ্ন থাকা স্বাভাবিক, কারণ মনের মধ্যে যখন ভয় থাকে তখন প্রশ্ন আসবেই। তিনি বলেন আওয়ামী লীগ যদি ফিরে আসে কেউ ছাড় পাবে না, এজন্য আমাদের কনসার্নটা হলো আওয়ামী লীগ বা তাদের দোসরদের আমরা যেভাবে গণঅভ্যুত্থানে প্রতিহত করেছি ঠিক একইভাবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত করা। অন্যথায় এদেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ ফিরবে, জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদ ফিরবে এবং আরেকটা গণহত্যা পরিচালিত হবে। এই জায়গায় জনাব রাশেদ সাহেব যে কথাটা বললেন এই কথাটার সাথে আমি পরিপূর্ণ একমত হতে পারলাম না। এই জন্য যে প্রথমে তিনি বললেন যে আওয়ামী লীগ যদি ফিরে আসে কেউ কিন্তু ছাড় পাবে না, এটা অবশ্য আমারও বিশ্বাস হয়, কারণ আওয়ামী লীগ ফিরে আসলে পরে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিশেষ করে রাষ্ট্রের বিরুদ্ধে যারা কাজ করছে, মুক্তিযুদ্ধের উপর আঘাত হানছে, স্বাধীনতার উপর, বঙ্গবন্ধুর উপর এবং রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করছে তাদেরকে আওয়ামী লীগ ছাড় দেবে না, এটা আমারও বিশ্বাস হয়। কিন্তু তারপরে তিনি যেটা বললেন যে এই জন্যই আমাদের কনসার্ন, মানে আপনার রাশেদ সাহেবদের কনসার্ন হলো আওয়ামী লীগ এবং তাদের দোসরদের আমরা যেভাবে গণঅভ্যুত্থানে প্রতিহত করছে ঠিক একইভাবে তারা রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত। এই কথাটা আমি মনে করি যে পরিপূর্ণ ফ্যাসিবাদের চেয়েও বড় ফ্যাসিবাদের কথা। কারণ আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের যে ক্ষমতাচ্যুত হলো, পতন হলো, সেটা কী জন্য হয়েছে, সেটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আওয়ামী লীগ যেভাবে কাজ করতেছিল সেই জন্য কিন্তু তাদের পতন হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে। আমরা এটা আশা করছিলাম যে যেহেতু একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো, তাহলে অবশ্যই আওয়ামী লীগের মধ্যে যারা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, যারা দুর্নীতি করছে, অর্থ পাচার করছে, অন্যায় করছে, অনিয়ম করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, কিন্তু সুষ্ঠু দ্বারা একটা রাজনীতি চলবে। কিন্তু এখন কি বলতেছে তারা গণঅভ্যুত্থানে সফল হওয়ার পরে, এখন তারা বলতেছে যে একে একে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক কার্যক্রম তারা প্রতিহত করবে, মানে রাজনীতি করতে দেবে না। তাইলে তো এটা কি হচ্ছে বলুন তো, এটা তো আমার কাছে ফ্যাসিবাদের চেয়ে বড় ফ্যাসিবাদের বক্তব্য মনে হচ্ছে। তারপরে তিনি বলছেন যে অন্যথায় এদেশে, মানে যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হয়, যদি জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে রাশেদ সাহেব বলতেছেন যে এদেশে আবার ফ্যাসিবাদ ফিরবে এবং আর একটা গণহত্যা পরিচালিত হবে। তার মানে কি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাংলাদেশে কোনোভাবে আসতে দেওয়া হবে না যতদিন পর্যন্ত রাশেদ সাহেবরা আছেন বাংলাদেশে? এটার সাথে আমি একমত হতে পারলাম না, কিন্তু প্রথম বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত যে আওয়ামী লীগ ফিরলে অবশ্যই সমস্যা। এইভাবে দেখেন, আমি আর একটা কথা বলি, 5ই আগস্টের পরে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না, বেশ কিছুদিন পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যখন সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব তিনি বিদেশে গেলেন চিকিৎসার জন্য। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছোট্টখাটো একটা মিছিল হলো, সেই মিছিলের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি অধ্যাদেশ করলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। দলটা কিন্তু এখনও নিষিদ্ধ হয় নাই। এখন এইভাবে যদি রাজনৈতিক দলটা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা না হতো এবং আওয়ামী লীগের সকল অপরাধী যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা হতো এবং সুষ্ঠু দ্বারা একটা রাজনীতি করতে দেওয়া হতো আওয়ামী লীগকে, তাহলে কিন্তু এই ভয়টা রাশেদ সাহেবদের থাকতো বলে আমার মনে হয় না। কারণ যখন একটা রাজনৈতিক, যেমন ধরেন আওয়ামী লীগ কী করছিল, আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল, জামাত ইসলাম কী করছে, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে। আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে তারা এখন সবচেয়ে ভালো অবস্থান এবং তারা দাবি করতেছে যে গণ অভ্যুত্থানের পরিপূর্ণ ক্রেডিট নাকি তাদের। এবং বিবিসিকে তো তারা এই কথাটা বলছে, আমরা অনেকবার এই বিষয় নিয়ে কথা বলছি। জাতীয় পার্টির নায়েবে আমির জনাব তাহের সাহেব বিবিসিকে বলছে যে প্রকৃতপক্ষে আন্দোলনটা ছিল জামাত শিবিরের, কিন্তু তারা এমনভাবে আন্দোলনটা পরিচালনা করছে যাতে কেউ বুঝতে না পারে যে এটা জামাত শিবিরের। সার্বজনীন একটা রূপ দেওয়ার তারা চেষ্টা করছে এবং সেখানে তারা সফল হয়েছে, এটা জামাত ইসলাম দাবি করতেছে। এখন দেখেন জামাত ইসলাম ভালো পজিশনে আছে, আওয়ামী লীগের কী অবস্থা?
এখন আওয়ামী লীগকেও ঠিক একই কায়দায় ফেলে দেওয়া হলো, পাশাপাশি আরও রাজনৈতিক দলগুলোকে ফেলে দেওয়া হইতেছে। আওয়ামী লীগের আমলে শুধুমাত্র জামাতে ইসলামকেই নিষিদ্ধ করা হয়েছিল, এখন দেখা যেতেছে না আওয়ামী লীগ সহ আরও অন্যান্য রাজনৈতিক দলকেও নিষিদ্ধের কাতারে ফেলে দেওয়া হইতেছে। তাহলে কি ফলাফল হবে? একটা দল যখন এইভাবে কোণঠাসা হইতে 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 তারা তো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে বাধ্য হবে। আর যদি বাধ্য হয়, তারা একসময় যদি সফলতা পায়, তখন তো এই যে রাশেদ সাহেব এবং নাবালকদের কথা একদম মিলে যাবে। সেই জন্যই মানে এমন কোনো কাজ করা উচিত না যে কাজের জন্য পরবর্তীতে মাসুল গোনাতে হয়। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত হয়নি। রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগ করুক রাজনীতি, সমস্যা কি? আওয়ামী লীগ রাজনীতি করবে, আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী আছে যারা অন্যায় দুর্নীতির সাথে জড়িত একদম অট পর্যায়ে প্রত্যেককে আইনের আওতায় আনা হোক, আইন তাদের বিচার করুক, আদালত তাদের আইনের মাধ্যমে শাস্তি দিক, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা কি বলে নির্বাহী আদেশে রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করবেন, আসতেই দেবেন না, তাহলে তো এই ভয় থেকে মুক্তি পাওয়া আমার মনে হয় যে খুব সহজ হবে না।